নিবারণবাবু দুই ছেলে, স্বপন আর তপন। নিবারণবাবু একজন চাষি মানুষ। আগে নিজের হাতেই চাষবাস করতেন। এখন অবস্থার উন্নতি হওয়ার জন্য লোকজন রেখে দিয়েছেন, তারাই চাষবাস করে। আজ নিবারণবাবুর বড় ছেলে স্বপনের বিয়ে। বড় ছেলেকে নিয়ে তার মনে যেই আশাগুলো ছিল, কোনো আশাই পূর্ণ করেনি সে। বড় ছেলের বিয়ে হচ্ছে খুবই অবস্থাপন্ন বাড়ির একমাত্র মেয়ের সঙ্গে, সেটিও একটি চাষি পরিবার। তারাও লোক দিয়েই চাষবাস করায়। মুনমুনের সাথে স্বপনের বিয়ে হচ্ছে শর্ত সাপেক্ষে। ছেলের ইচ্ছাকে মান্যতা দিয়ে নিবারণবাবু এই বিয়ে দিতে রাজি হয়েছেন। সত্যটা হচ্ছে, বিয়ের পর স্বপনকে ঘরজামাই থাকতে হবে। স্বপনেরও সেটাই ইচ্ছা ছিল। নিবারণবাবুর বাপ ঠাকুরদা চাষবাসের কাজের সাথে যুক্ত ছিলেন। তারা অনেক কষ্ট করে গেছেন। আজ নিবারণবাবুর জন্য চাষের অনেক উন্নতি হয়েছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে সংসারের সচ্ছলতা এনেছেন। এখন বাড়ি গাড়ি সবই আছে তাদের। বড় ছেলে স্বপন, সে জন্মানোর 5 বছর পরে তপন জন্মায়। নিবারণবাবু দেখেন বড় ছেলে পড়াশোনায় খুব একটা ভালো নয়। তাই তিনি মনে মনে ঠিক করেন চাষবাস কিভাবে করতে হয়, চাষের জমিকে কিভাবে ভালো রাখতে হয়, এই সমস্ত কিছু বড় ছেলেকে উনি শিখিয়ে দেবেন। তাহলে ছেলে আরও বেশি উন্নতি করতে পারবে চাষবাসের। তপন পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তিনি ভেবেছিলেন ছোট ছেলে নিজের ইচ্ছায় যা করতে চাইবে সেটাই তিনি মেনে নেবেন। কিন্তু নিবারণবাবুর সেই ভুল ভেঙে গেল। স্বপনের না ছিল পড়াশোনায় মন, না ছিল চাষবাস শেখার দিকে মন। স্বপনের মা ললিতা দেবী খুব চিন্তায় পড়ে যান বড় ছেলেকে নিয়ে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে তার বায়না বাড়তে থাকে। একদম পড়াশোনায় মন নেই তার। আজ এত টাকা দিতে হবে বন্ধুদের সাথে ঘুরতে যাব, কাল অত টাকা দিতে হবে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যাব। সব সময় তার চাহিদা পূরণ করতে হতো। তা না হলে ঘরের জিনিস সব ভেঙে চুরমার করে দিতে থাকে স্বপন। নিবারণবাবু তখন ঠিক করেন ছেলেকে আর পড়াশোনা না করিয়ে চাষবাস ভালো করে শিখিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে সে ভালোভাবে এটাকে রপ্ত করতে পারে। কিছুদিন বাবার সাথে জমিতে গেল, কিন্তু তার কোনো সময় কাজে মন বসতো না। 2-1 ঘন্টা থাকার পরেই চলে আসতো। বড় চিন্তায় পড়ে গেলেন নিবারণবাবু আর ললিতা দেবী। বড় ছেলে এরকমভাবেই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে লাগলো। ছোট ছেলের ইচ্ছা ছিল পড়াশোনা শিখে সে চাকরি করবে, কিন্তু সে ওই ছোট বয়স থেকেই বুঝে যায় দাদা বাবা চাষবাসের কাজে কখনোই সাহায্য করবে না। বাপ ঠাকুরদার আমলের এই কারবার তাদের বন্ধ হয়ে যাবে। তারপর সে একদিন তার বাবাকে বলে, আমি বড় হয়ে চাষবাসের কাজেই লাগবো। নিজেদের এত জমি জমা থাকতে সেগুলো কি নষ্ট হয়ে যাবে? আমি চাকরিতে আর যাব না, কিন্তু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপর চাষবাস নিয়েও পড়াশোনা করব। বাবা তাতেই রাজি হয়। ছেলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে বাবার সাথে জমিতে গিয়ে সব কিছু দেখত। স্বপনকে নিয়ে তার মা বাবার চিন্তার আর শেষ ছিল না। বড় ছেলের দেখতে দেখতে 30 বছর বয়স হয়ে গেল। এতটুকু তার স্বভাবের পরিবর্তন হয় না। বাবার কাছ থেকে টাকা নেওয়া তার দিনের পর দিন বাড়তেই থাকে। ইতিমধ্যে বাবার কাছ থেকে একটা স্কুটিও নেয়, দামি ফোন নেয়, না দিলেই অশান্তি করে। ছোট ছেলে ছিল ঠিক তার উল্টো। কিভাবে আরও পয়সা আয় করা যায় সেদিকেই তার মন ছিল। ছোট ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আরও কিভাবে চাষের কাজে উন্নত ধরনের সার ব্যবহার করা যায় এই সমস্ত ট্রেনিং নিয়ে নিজের হাতে বাবার কারবারটা ধরে নিয়েছে। বড় ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তাকে বিয়ে দেওয়ার কোনো ভরসা পাচ্ছিলেন না ললিতা দেবী। তারা খুব চিন্তায় ছিলেন। এরপর বড় ছেলের জন্য তো ছোট ছেলেরও জীবন দুর্বিষহ উঠবে এই আশঙ্কায়। অবশেষে তারা একদিন আলোচনা করেন স্বপনের সাথে তার বিয়ের ব্যাপারে। স্বপনের এক কথা, সে বিয়ে করতে রাজি আছে, তবে ঘর জামাই থাকবে। এই কথাটা সে আগেও 2-1 বার বলেছে তার বাবা মাকে। তারা তখন অতটা গুরুত্ব দেয়নি। সে এখানে কোনো কাজকর্ম করবে না, তার বিয়ে করে বউকে নিয়ে এই বাড়িতেও থাকবে না। মেয়ের বাড়িতে থাকবে ঘর জামাই হিসাবে, রাজার হালে থাকবে। ললিতা দেবী তখন তার এই কথাটার গুরুত্ব দিয়ে ঘটক মশাইকে খবর দিলেন এবং তাকে এরকম মেয়েরই খোঁজ করতে বললেন। যদি অবস্থাপন্ন কোনো মেয়ে পাওয়া যায় যারা ঘর জামাই রাখতে ইচ্ছুক, সেরকম সম্বন্ধ থাকলে বড় ছেলের স্বপনের জন্য নিয়ে আসতে।
নিবারণবাবুর এতে আপত্তি ছিল, কিন্তু ললিতা দেবী বলেন এরকম বিয়ে হলে ছেলে শুধরেও যেতে পারে। অবশেষে এই রকম একটা সম্বন্ধ পাওয়া গেল। মেয়ের বাড়ি বর্ধমানে, বাবা মায়ের একমাত্র মেয়ে, প্রচুর জায়গা জমি চাষবাস আছে। তারা মেয়েকে চোখের আড়াল করতে চায় না, তাই তারা সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে যদি ঘর জামাই থাকতে রাজি হয় তার সাথে মেয়ের সম্বন্ধ করতে চান। তারাও ঘর জামাই থাকতে রাজি আছে, এমন ছেলে চাইছিলেন। কিন্তু কোনো অনাথ ছেলে হলে চলবে না, সুন্দর একটা পরিবারের ছেলে হতে হবে। স্বপনকে দেখে পছন্দ হয় মুনমুনের বাবা মায়ের। মুনমুনকে দেখতে সুন্দর ছিল, স্বপনকেও দেখতে সুন্দর। নিবারণবাবু ভাবেন মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায়, আর আমি এমনই হতভাগ্য বাবা, ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। এত কিছু থাকা সত্ত্বেও শুধু ছেলেটা আমার কাজ না করে বসে বসে খাবে সেই ইচ্ছাতে এমন বিয়ে করতে চাইল। খুব ভালোভাবে মুনমুনের সাথে স্বপনের বিয়ে মিটে যায়। মুনমুনের বাবা মা খুব খুশি স্বপনকে জামাই হিসেবে পেয়ে। বিয়ের 7 দিন পর স্বপন শ্বশুর বাড়ি চলে আসে খুব খুশি মনে। কিছুদিন পর স্বপন বুঝতে পারে কত ধানে কত চাল। স্বপন শ্বশুরবাড়িতে ঢোকার আগেই তার তো চক্ষু ছানা বড়া। বেশ খানিকটা গলির ভেতর দিয়ে হেঁটে তারপর মুনমুনদের সুবিশাল বাড়ি। পুরো রাস্তা লাইট দিয়ে সাজানো, আত্মীয় স্বজনে বাড়ি গম গম করছে। সব জায়গায় বধূবরণ হয়, এখানে জামাই বরণ হচ্ছে। এসব থেকে স্বপনের তো মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। বিয়ের সময় শ্বশুরমশাই তাকে ডায়মন্ড রিং, মোটা সোনার চেন দিয়েছেন। বরণ করার পরে একটা নতুন স্কুটির চাবি তার হাতে তুলে দেন। এটা অভাবনীয় ছিল স্বপনের কাছে। তাদের বাড়িতে গাড়ি আছে, বাইক দেয়নি, কারণ মেয়ে বাইকে বসতে ভয় পায় তার জন্য। মুনমুনকে ও তার শ্বশুরমশাই যথেষ্ট সোনা গয়না দিয়েছেন আশীর্বাদের সময়। শ্বশুরমশাই শাশুড়ি মা জামাইকে পেয়ে যেন হাতে স্বর্গ পেয়েছে। সব থেকে বড় কথা, নিজের মেয়ে নিজের কাছেই থাকবে। উপরন্তু আর একজন ছেলে পাওয়া গেল, এটাই তাদের পরম পাওয়া। এরপর মেয়ের বাড়িতেই জোর খোলা হয় তাদের। শ্বশুর মশাইয়ের কাছ থেকে আরও বড় চমক ছিল স্বপনের জন্য। তিনি মেয়ে আর জামাইয়ের জন্য 7 দিনের পাহাড়ে বেড়াতে যাওয়ার টিকিট কেটে রেখেছিলেন এবং তার শালার ছেলেকে দিয়ে ভালো ভালো হোটেল বুক করিয়ে রেখেছিলেন, যে কথাটা মেয়েও জানত না। এত ভালো ভাগ্য হবে স্বপনের সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। খুব আনন্দে আর সুখে দিন কাটতে থাকে স্বপনের। শ্বশুরমশাই শাশুড়ি মায়ের বাধ্য ছেলের মতো সব কথা শুনত সে। স্বপন জানত তাদের কথা মতন চললে এই বাড়িঘর সব তার নামেই করে দেবে শ্বশুরমশাই। এখানে তাকে কিছুই করতে হয় না। শ্বশুরমশাই বাজারে যান একজন কাজের লোককে নিয়ে। বাজারে যাওয়ার সময় জামাই কি কি খেতে ভালোবাসে সেগুলো জিজ্ঞাসা করেই যান। মুনমুন সব কিছুই খায়, তাই তার জন্য আলাদা করে কিছুই করতে হয় না। শাশুড়ি মা রান্নার লোককে দিয়ে সব ভালো ভালো রান্না করিয়ে জামাইকে খেতে দেন। স্বপনকে তারা বলেই দিয়েছে মেয়েকে সবসময় আনন্দে আর খুশিতে রাখতে পারলেই আমরা খুশি, এর বাইরে তোমাকে কিছু করতে হবে না। শ্বশুরমশাই মোটা টাকা স্বপনকে দেন হাত খরচের জন্য, যদিও এখানে সে কোনো টাকা পয়সা খরচা করে না, আর বন্ধু বান্ধবও করেনি, আর এমনিতে স্বপন নেশা করে না। এরা সবাই তার মনের মতন। সে শুধু একটা কথাই ভাবে, ছেলেগুলো কি বোকা? এরকম দেখে যদি একটা বিয়ে করতে পারে, সারা জীবন পায়ের উপর পা তুলেই তো খাওয়া যায়, আলাদা করে আবার চাকরি বাকরি করতে হবে কেন? মুনমুনকে নিয়ে প্রতিদিন স্কুটি করে ঘুরতে নিয়ে যায়, এতে মুনমুনও খুব খুশি হয়। নিজের হাত খরচের টাকা দিয়ে মুনমুনকে এটা সেটা সব সময় কিনে দিতে থাকে। বাড়ির কথা ভুলেই গেছে স্বপন। মুনমুনের কিন্তু কোনো দিনও ইচ্ছা ছিল না তার স্বামী ঘর জামাই থাকুক। সে চেয়েছিল শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আর যারা যারা সংসারে আছে তাদের সাথে একসাথে ঘর করার। বাপের বাড়িতে মাঝে মাঝে অবশ্যই আসবে, মা বাবাকে দেখবে। কিন্তু বাবা মার ইচ্ছাতেই তাকে এই সত্যটা মানতে হলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। মুনমুনের সাথে প্রতিদিন কথা হয় শাশুড়ি মায়ের ফোনের মাধ্যমে। মুনমুনের খুব পছন্দ তার শ্বশুরবাড়ির লোকজনদের। এদিকে স্বপন সুন্দর সুন্দর কথা বলে তাদের সবার মন জয় করে নিয়েছে। তার এখানে কাজ, খাওয়া দাওয়া আর সবাইকে সঙ্গ দেওয়া।
এর মধ্যে তপন তাদের কারবারটা আরও অনেক বড় করেছে, দুটো পুকুর লিজ নিয়েছে। একদিন শাশুড়িমা মুনমুনকে ফোন করে জানায় বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। বৌমা, তুমি কি আসতে পারবে? তাহলে তোমার মা বাবার সাথে কথা বলি। মুনমুন শ্বশুরবাড়ি আসার নাম শুনলে এক পায়ে রাজি হয়ে যায়। তার খুব ভালো লাগে শ্বশুরবাড়ির সবার সঙ্গ পেতে। মুনমুন শুনেই বলে, অবশ্যই আমি যাব, আপনি বাবার কাছে বলুন। সেই মতন তারা বেআইনের কাছে এই প্রস্তাব রাখে। মেয়ে যেতে চায়, মেয়ে খুশি হবে, এর উপর আর কোনো কথাই হয় না। তারা মত দিয়ে দেন, কিন্তু স্বপন আসতে রাজি হয় না। খুব চালাক ছেলে স্বপন। সে বলে, মা বাবাকে একা রেখে যাওয়া উচিত হবে না, তাই আমি যাব না। নিজের বাড়িতে না আসার তার দুটো কারণ ছিল। প্রথম কারণ, এত বড় একটা পুজো হবে, বাবা তাকে ঠিক বাজারের দায়িত্ব দেবে, যেটা সে করতে একদমই নারাজ। আর ২ নম্বর, যদি কোনো কথা মুনমুনের সামনে বলে দেয় তাহলে তো তার মুখোশ খুলে যাবে। এই ২ কারণেই সে বাড়ি আসতে রাজি হলো না। স্বপনের শ্বশুরমশাই দেখলেন জামাই আমাদের কত খেয়াল রাখে, নিজের বাড়ির পুজো তাও আমাদের ফেলে যেতে চাইছে না। এমন ভালো জামাই আমরা কি কোথাও পেতাম? মুনমুনের দেওর এসে মুনমুনকে ৩ দিনের জন্য নিজেদের বাড়িতে নিয়ে আসে। মুনমুন তো আনন্দে আত্মহারা, শ্বশুরমশাই, শাশুড়ি মাকে আর দেবরকে পেয়ে। এখানে আসলে যেতেও চায় না সে নিজেদের বাড়িতে। যতই হোক, মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির উপরে একটা আলাদা টান থাকে। সব মেয়ের না থাকলেও কিছু কিছু মেয়ের তো থাকে। মুনমুনেরও তাই ছিল। শাশুড়ি মায়ের সাথে সুন্দর পুজো অর্চনা করে মুনমুন। শাশুড়ি মায়ের কথা মতো সিন্নি মাখে। তাছাড়াও শাশুড়ি মায়ের সঙ্গে সঙ্গে সমস্ত পুজোর কাজে সহযোগিতা করে। এরপর একদিন সে সবার সামনে একটা কথা জানতে চায় এবং বলে, মা, আমি তো এই বাড়ির বড় বউ, কিছু কথা আমার খুব জানার ইচ্ছা আছে, যদি সেগুলো বলেন। নিবারণবাবু বুঝে যান এবার ছেলেকে বিতাড়িত হতে হবে শ্বশুর বাড়ি থেকে। সে বুঝি সেখানে গিয়েও একই আচরণ শুরু করেছে। মাথা নিচু করে বসে থাকেন তিনি। শাশুড়ি মা বলেন, কি জানতে চাও বলো বৌমা? মুনমুন প্রথমে বলে, দেখুন মা, আমার বাবা ঘর জামাই পাত্র ছাড়া আমার বিয়ে দেবে না, এটা ঠিক করেই নিয়েছিল। কারণ আমাদের এত সম্পত্তি দেখাশোনা করতে হবে, আমার তো কোনো ভাই নেই সেই কারণে। কিন্তু আপনাদের এত সম্পত্তি, জমি জমা, পুকুর সব কিছু থাকতেও এই বিয়েতে আপনারা কেন রাজি হলেন? সে তো এখানেও এই কাজগুলো করতে পারত। শাশুড়ি মা তখন বলেন, তোমাকে কোনো কথা গোপন করব না বৌমা, ছেলে আমার চাষবাস করতে ভালোবাসে না। আবার পড়াশোনা শিখেও যে চাকরি বাকরি করবে সেটাও তার পছন্দ ছিল না। সে নিজেও চেয়েছিল ঘর জামাই থাকতে। কিন্তু আমার ছেলেটা খারাপ না বৌমা? তাই তোমার বাড়ি থেকে যখন এরকম প্রস্তাব দেওয়া হলো, আমরা রাজি হয়ে গেলাম। ছেলে যদি ওখানে থাকতে না পারে, আমাদের তো খাওয়া পড়ার কোনো অসুবিধা নেই, এখানেই থাকবে। মুনমুন বলে, না মা, স্বপন খারাপ ছেলে নয়, আমার শুধু জানার আগ্রহ ছিল। আর মাধ্যমিকের পর সে নিজের ইচ্ছায় পড়েনি, তাই তো? যদিও আমি 12-এর পরে আর পড়িনি। মুনমুন দেখে আর দেওর তপন কত পরিশ্রমী। সে তার বাবাকে এখন পুরোপুরি বিশ্রাম দিয়েছে। সংসার কারবার সব সে নিজের হাতেই সামলায়। সামনের বছর তার বিয়ে। 2 ভাইয়ের চরিত্র সম্পূর্ণ আলাদা। তখন মুনমুন ভাবে, আসলে স্বপন খুব অলস, বাস্তব বুদ্ধি একেবারেই নেই। সে যদি কর্মঠ না হয়, বাবা মার অবর্তমানে একদিন তাদের এই সব কিছু নষ্ট হয়ে যাবে। কথায় আছে, বসে খেলে রাজার ভারও শূন্য হয়। 3 দিন পর তপন তার বৌদিকে পৌঁছে দিয়ে আসে। 2-3 দিন শ্বশুরমশাই, শাশুড়ি মায়ের সব সময় ছায়া সঙ্গী ছিল স্বপন। তারা খুব সন্তুষ্ট জামাইয়ের উপরে। মুনমুনের বাবা মা যা কিছু সিদ্ধান্ত নেয় মেয়ের সাথে আলোচনা করেই নেয়। অশোকবাবু একদিন মেয়েকে আলাদা করে ডেকে বলেন, দেখ মা, বেশ অনেক দিন তো হয়ে গেল তোর বিয়ে দিয়েছি, জামাইকে আমাদের চেনা হয়ে গেছে। এইবার আমার যা কিছু বিষয় আশায় আছে তার নামে যদি লিখে দিই, তোর কি কোনো আপত্তি আছে? মুনমুন বুঝে যায় সব সম্পত্তি স্বপনের নামে করে দিলে সে ওগুলো আস্তে আস্তে বিক্রি করতে থাকবে, কারণ কাজ করে খাবার তার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কিন্তু এই কথা সে বাবাকে জানায় না। মুনমুন তখন বাবাকে বলে, বাবা, আমি তোমার মতো পরিশ্রমী দেখতে চাই স্বপনকে, তাই আমি যা করব তুমি সেখানে বাধা দেবে না।
অশোকবাবু বলেন, কি বলছিস রে মা? আমার কত আদরের জামাই, তাকে তুই কাজ করাবি? আমি তোকে দিয়েও তো কোনো কাজ করাই না। মুনমুন বলে, কিন্তু আমি সংসারের সমস্ত কাজ পারি বাবা। এছাড়া কোনো সম্পত্তি তুমি স্বপনের নামে লিখে দেবে না, সেগুলো সব আমার নামেই থাকবে, কারণ সম্পত্তি পেলে সে তো পাল্টেও যেতে পারে। অশোকবাবু বলেন, ঠিক আছে, তোর যেটা মত সেটাই হবে, তোর উপরে আমি কোনো কথা বলবো না। এরপর তারা আর কোনো কথা বলে না। এদিকে স্বপন মনে মনে ভাবছে, শ্বশুরমশাই এবার তার নামে সব সম্পত্তি লিখে দেবে, তাহলে তার নিজেকে একটু জমিদার জমিদার মনে হবে। দু একদিন পর মুনমুন স্বপনকে বলে, আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? স্বপন তো অবাক, বলে, কেন? অনেক ভালোবাসি। তাহলে আমি যেগুলো বলবো সেগুলোই তুমি এখন থেকে করবে। স্বপন ভাবে, হায় ভগবান, কি আবার করতে বলবে? আমার তো কোনো সময় কাজ করতে ভালো লাগে না। তখন মুনমুন বলে, কাল থেকে তুমি ভোরবেলায় উঠে বাজার করবে। প্রথম প্রথম বাবা যাবে, তারপর থেকে তুমি নিজেই সমস্ত বাজার করবে। আমার ইচ্ছা আমার স্বামী বাজার করে আনুক, তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে জমিতে যাবে। বাবা যেমন যায়, কিছুদিন বাবা যাবে, তোমাকে নিজের হাতে সব শিখিয়ে দেবে। তারপর তুমি বাবাকে বিশ্রামে রাখবে আর নিজে কারবার সামলাবে। আমার ইচ্ছা আমার স্বামী আমাদের কারবারটা পুরোপুরি চালাক। এছাড়াও বাড়ির ছেলে যেভাবে ঘর আর বাইরে দেখাশোনা করে, তুমিও ঠিক তাই করবে। যেমন তোমার ভাই তপন সব কিছু নিজের হাতে সামলায়। স্বপনের তো মাথায় বাজ ভেঙে পড়ে, এত কিছু যদি করতে হয় তাহলে আর ঘর জামাই থাকা কিসের জন্য? নিজের বাড়িতে থাকলেই হতো। হায় ভগবান, কার কুদৃষ্টি পড়ল আমার উপর, এখন নাকি এত কাজ আমায় করতে হবে। মনে মনে একটা কথাই ভাবে, কি ভাবলাম আর কি হলো। এবার স্বপন বুঝতে পারে কত ধানে কত চাল, ঘর জামাই থাকা কত সুখের। এবার সে বুঝতে পারছে। বাবার উপরে জোর খাটিয়ে অনেক কিছু আদায় করেছে, কিন্তু শ্বশুরের কাছে জোর খাটাতে গেলে নিজের বউ বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু সে তো নিরুপায়। খুব মিষ্টি মুখে কথা বলতো মুনমুন। বউয়ের কথা মতন সেই সব কাজ করতে থাকে স্বপন, অনিচ্ছা থাকা সত্ত্বেও। অশোকবাবু এখন অনেকটাই নিশ্চিন্ত, তার জামাই হাল ধরেছে। এখানে আর কোনো রকম জুলুমবাজি করতে পারে না স্বপন। প্রথম প্রথম এই কাজগুলো করতে তার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সে তো একজন চাষির ছেলে, চাষবাস তার রক্তেই আছে। কিছুদিন অনিচ্ছা সত্ত্বেও এই কাজগুলো করে এবং তারপর থেকে আস্তে আস্তে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আজ 1 বছর হলো সে অনেক কিছু শিখে গেছে, ঘরের কাজ বাইরের কাজ। মুনমুনের মনে এখন আর কোনো ক্ষোভ নেই, তার স্বামী বাবা মাকে পুরোপুরি বিশ্রামে রেখেছে। মুনমুন আর স্বপন দুজনে মিলেই সুন্দরভাবে সংসার সামলায়। নতুন নতুন পদ্ধতিতে কিভাবে চাষবাস উন্নত করা যায় সেগুলো শিখে নিয়েছে স্বপন। 1 বছর পর তপনের বিয়ে। বড় ছেলে এত কিছু শিখে গেছে, সেগুলো মুনমুন শ্বশুরমশাই শাশুড়ি মা কাউকে জানায়নি। ভাইয়ের বিয়েতে এসে সে সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। তারা তো অবাক। তখন মুনমুন সব কথা বলে। তখন দেখে দাদা এখন চাষের সম্বন্ধে অনেক বেশি জানে। নিবারণবাবুর মনে আনন্দের আর সীমা নেই। ছেলে আজ মানুষ হয়েছে, আর সেটা সম্ভব হয়েছে মুনমুনের জন্য। নিবারণবাবু ললিতা দেবী আজ আর লজ্জিত নন, কারণ ছেলে নিজে পরিশ্রম করে শ্বশুরমশাইয়ের কারবারটা আরও উন্নত করছে এবং বৌমাকে সুখী করেছে। শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ও সাহারা হয়েছে এটা দেখে। বেশ কিছুদিন কাটিয়ে গেল মুনমুন শ্বশুরবাড়িতে দেওরের বিয়ে উপলক্ষে। সে এখন নিজেও খুশি, স্বপনকে কর্মঠ করতে পেরেছে এটা ভেবে।